Hello everyone, I am your Dipankar sir and you are watching Creative Mathematics Teaching. आज के আমরা কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর 2021 নিউ অর্থাৎ পার্ট 8 নিয়ে চলে এসেছি, যেখানে ম্যাথমেটিক্সের 50 মার্কের একটা কোশ্চেন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি প্রশ্ন আমি এখানে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল অপশনটি টাচ করে নাও এবং অবশ্যই বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করো এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা পুরনো আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো আমরা প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর এবং তার বর্ণনাগুলো করে নিই। ঠিক আছে, চলো। কোশ্চেনগুলি আলোচনা করার আগে প্রথমে আমরা একবার কোশ্চেনটি দেখে নিই। দেখো, যে 50 মার্কের কোশ্চেনটা দেওয়া হয়েছে একটু দেখে নাও। কী লেখা আছে? গণিত দশম শ্রেণী, পূর্ণমান 50। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একে আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। কটা কোশ্চেন আছে দেখো, পাশে লেখা আছে দেখো মার্ক 1 × 8 = 8, অর্থাৎ 8টা কোশ্চেন হবে। দেখো দেখে নাও, এই যে দেখো 8টা এমসিকিউ দেওয়া আছে। দেখো 8টা এমসিকিউ দেওয়া আছে, তাহলে 8টা এমসিকিউ 8 মার্ক। নেক্সট দেখো 2 গুলো সত্য মিথ্যা লেখো। এখানে দেখো লেখা আছে 1 × 8, অর্থাৎ 8টি কোশ্চেন আছে। ঠিক আছে, দেখে নাও 8টা কোশ্চেন। তারপর দেখো 3 দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2 × 7 = 7 × 2 কত? 14। মানে এখানে ঠিক 7টা কোশ্চেন আছে, দেখে নাও। দেখো ঠিক 7টা কোশ্চেন আছে। তারপর দেখো 4-এর 2টো কোশ্চেন দিয়েছে, উপপাদ্য দিয়েছে। 5 × 2 = 10, অর্থাৎ 2টো কোশ্চেন 5 মার্ক করে। 5 × 2 = 10। 5-এর দেখো 2টো অঙ্ক দিয়েছে, 5-এর 1 আর 2, 5 × 2 = 10 মার্ক। 2টো পাটিগণিত দিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা কোশ্চেনগুলোর আনসারগুলো দেখব এবং আলোচনা করব। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 50 মার্কের কোশ্চেন। নিচে 5-এর 5 × 2 = 10, 4-এরও 5 × 2 = 10 20, 3-এর গুলো 7 × 2 = 14, 20 আর 14 34, আর 2-এর গুলো হচ্ছে 8টা সত্য মিথ্যে 8, আর 1-এর হচ্ছে 8টি কোশ্চেন। তাহলে 34 8 42, আর সত্য মিথ্যা হচ্ছে 8, 42 8 50। দেখো 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 8টা কোশ্চেন আছে এখানে। এখানে কটা কোশ্চেন আছে? 8টা কোশ্চেন 8 মার্ক। কি বলেছে 1 নম্বরটা? বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তো এখানে দেখো 4টে দিয়েছে, A B C D। দেখতে হবে এর মধ্যে কোনটি হচ্ছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমি কি করছি, 4টে কোশ্চেনকেই বা 4টে সমীকরণকেই আমি জাস্ট একটু করে সিম্পলিফিকেশন করে নিচ্ছি, অর্থাৎ সরলীকরণ। তাহলে আমি বুঝতে পারবো কোনটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এ নাম্বারটাকে আমি লিখে নিয়েছি x × x² - 1 - 3x = 0। তাহলে গুণ করে দাও, তাহলে x³ - x - 3x = 0। তাহলে x³ - 4x = 0। দেখো এই সমীকরণে x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 3। তাহলে এটা হলো না, কারণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর হাইয়েস্ট পাওয়ার কত হয়? 2 হতে হয়। এবার দেখো বি নম্বর x² × x² - 1 - 6x = 0। গুণ করে দাও, তাহলে x⁴ - x² - 6x = 0। এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 4। তাহলে এটা হলো না, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে? 2 হতে হবে। তাহলেই কি হবে? দ্বিঘাত সমীকরণ। সি নাম্বারটা দেখো x × x - 1 - x = 0। গুণ করো, তাহলে x² - x - x = 0 ইমপ্লাইজ x² - 2x = 0। এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে। এবং এই সমীকরণটা ঠিক দেখতে একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এরকম দেখতে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হলো না, কারণ হচ্ছে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1। এটা হচ্ছে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে আমাদের আনসার কোনটা হলো? সি।
দেখো 2 নম্বর 2x - 2 × x + 3 সমীকরণটির দুই নম্বর 2x - 2 × x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। কি উত্তর হবে? সি 1, -3। কি করে হচ্ছে দেখে নি। 2x - 2 × x + 3 = 0, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? আইদার 2x - 2 = 0 অর x + 3 = 0। যদি 2x - 2 0 হয় তাহলে 2x = 2, তাহলে x = 2/2, তাহলে x = কত হচ্ছে 1। আর যদি x + 3 = 0 হয় তাহলে x = -3। তাহলে সমীকরণের বীজ দুটি কি হলো? একটা হচ্ছে 1, একটা হচ্ছে -3। তাহলে কি হলো? অপশন সি ইজ কারেক্ট। 3 নম্বর বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে? সমান হবে, না দ্বিগুণ হবে, না অর্ধেক হবে, না 1/4 হবে? তো আনসার হবে ডি, অর্থাৎ সমান। কি করে হচ্ছে চলো দেখে নিই। দেখো প্রথম ক্ষেত্রে মানে এইটুকু জায়গা দেখো, প্রথম ক্ষেত্রে পি এর মান কত? 50। তারপরে বার্ষিক সুদের হার কত? আর = 10%, আর সময় টি = হচ্ছে 2 বছর। তাহলে আমরা সুদকে আয়ন বলছি, তার ফর্মুলা কি জানি আমরা? PR/T/100। মান বসিয়ে দাও। পি এর মান কত? 50, আর এর মান 10, আর 10 হচ্ছে 2, তো বসলে কত? 50 × 10 × 2/100। তো যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসছে? 10 টাকা হলো। সেকেন্ড পার্ট, দ্বিতীয় ক্ষেত্রে এই পার্টটা দেখো কি বলেছে, জাস্ট পি এর মানটা চেঞ্জ হয়েছে, পি হয়ে গেছে এবার মূলধন কি 100 টাকা, সুদের হারটা বলেছে একই, তাহলে 10%, আর সময়টা আবার কত বলেছিল সেকেন্ড পার্টে? 1 বছর। তাহলে সুদকে বলছে I2, এবার কি বলছে I2, আবার একই ফর্মুলা লেখো PR/T/100। তাহলে এই ক্ষেত্রে পি এর মান হচ্ছে 100 × 10 × 1/100। তাহলে ক্যালকুলেশন করো, দেখো এটা কত হবে? 10 হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আয়ন বের করলাম, কত বেরিয়েছিল আয়ন? 10। দ্বিতীয় ক্ষেত্রে আয়ন বের করলাম, ওটা কত বেরোলো? 10। তাহলে কি দেখলাম আমরা? যে I1 সমান I2, মানে সমান হয়ে যাচ্ছে। তাহলে আনসার কি হলো? ডি, অর্থাৎ সমান। চারটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে? তো RS জ্যায়ের দূরত্ব হবে A, অর্থাৎ 8 সেন্টিমিটার। কেন? দেখো আমি রিজনটা লিখে দিয়েছি, যে কি রিজন লিখেছি, যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা দুটি ওই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এই যে পরিষ্কার করে দেখো লেখা আছে। তাহলে এই যে লেখাটা দিয়েছি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, এই লেখাটা থেকে বোঝা যাচ্ছে যে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব যদি 8 সেমি হয় তাহলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে? 8 সেমি। আনসার কত হলো? 8 সেমি, অর্থাৎ অপশন এ। দেখো 5 নম্বরটা বলেছে ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দু স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য কত? তাহলে এই হচ্ছে তোমার একটা বৃত্ত, বাইরে একটা বিন্দু নিলাম পি থেকে এই যে একটা স্পর্শ অঙ্কন করলাম বৃত্তের উপরে PQ। এবার আমি ও এর সাথে কিউ জুড়ে দিলাম, ও কিউ। তাহলে দেখো ও কিউটা PQ এর সাথে কি হয়ে গেল? লম্ব। তাই লিখলাম যে যেহেতু ও কিউটা লম্ব PQ, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো POQ, এটা সমর ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাই বলো তো? PQ = √OP² - OQ², একক। এবার দেখো তোমাকে অলরেডি ওরা বলে দিয়েছে, দেখো ও কিউ মানে 9 সেমি আর ওপি বা পিও সমান 15 সেমি। তাহলে মানটা পুট করে দাও, তাহলে কি পেলে? √15² - 9²। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম? এই যে পিথাগোরাসের উপপাদ্যের ফর্মুলা, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। 6 নম্বর, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 25:16, তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে আয়তন অনুপাত হবে ডি, অর্থাৎ 125:64। কী করেছে দেখে নাও। দেখো যেহেতু দুটো গোলক আছে তো দুটোর ব্যাসার্ধ আলাদা হবে, তো আমি একটার ব্যাসার্ধকে ধরলাম স্মল আর একক, আরেকটার ব্যাসার্ধ ধরলাম হচ্ছে ক্যাপিটাল আর একক। তাহলে যখন ব্যাসার্ধ স্মল আর তখন বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আমরা জানি? 4πr²। আর যখন ক্যাপিটাল আর হবে তখন ক্ষেত্রসূত্র বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4πR²। এবার ওরা বলে দিয়েছে তাদের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 25:16। তার মানে কি
4πr² বাই 4πr² ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত 25/16। তাহলে 4π কেটে গেল, তাহলে r² বাই r² ইকুয়াল টু পেলে 25/16। তাহলে এখান থেকে তুমি r বাই ইকুয়াল টু কী পেয়ে গেলে √25/16। যেহেতু ঋণাত্মক মান নেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক মান কী হয়, ঋণাত্মক মান অগ্রাহ্য, তাহলে r বাই ইকুয়াল টু কী পেয়ে গেলে √25/16। তাহলে r বাই ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে √25/16 যদি করে দাও মানে বর্গমূল করে দাও তাহলে কত 5/4। এবার আমাকে বের করতে হচ্ছে তাদের আয়তন অনুপাত, মানে আয়তন কি হয় যখন স্মল আর তখন আয়তন কী হবে 4/3πr3, আর যখন ক্যাপিটাল আর হবে তখন কী হবে ওই একই 4/3πr3। এবার আমাকে বলেছে এদের আয়তন অনুপাত বের করতে, তাহলে কী হবে আয়তন অনুপাত 4/3πr3 বাই 4/3πr3। তাহলে 4/3π কেটে গেল, তাহলে পড়তে হলো r3/r3। এবার তুমি তো একটু আগে r বাই এর মান তো বার করেছে 5/4, তাহলে কত হবে 5/4 হোল কিউ। এবার 5 কিউ করলে 125 আর 4 কিউ করলে কত হবে 64। তাহলে অ্যাকচুয়ালি কত বেরোলো 125/64 মানে 125:64। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। দেখো 7 নম্বরটা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোন এসিবি এর পরিমাপ কি হবে? ঠিক আছে, চলো দেখে নিই আনসারটা কি হবে। দেখো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রবৃত্ত, যেটা পরের যে বৃত্তটা আছে ওটাকে দেখো সি বিন্দুতে টাচ করেছে, হলো। এবার বলেছিল যে এবিটা হচ্ছে তাদেরকে একটা সাধারণ স্পর্শক, এই যে এবিটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক, ঠিক আছে। এবার সি বিন্দুতে আমি আরেকটা স্পর্শ অঙ্কন করলাম, সি বিন্দুতে আমি আরেকটা স্পর্শ অঙ্কন করলাম কি 8টি, হলো। সেই সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দেখো যে এবি স্পর্শকে দেখো আর বিন্দুতে টাচ করেছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি এ সি জুড়ে দিলাম, বি সি জুড়ে দিলাম, পি এর সাথে আর জুড়ে দিলাম, আর কিউ এর সাথে আর জুড়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো তো কি হয়, যখন আমরা পি এর সাথে আর, পি এর সাথে আর, কিউ এর সাথে আর, সি এর সাথে এ, আর সি এর সাথে বি কে জুড়ে দিলাম, তখন দেখো আর ই সি এফ, আর ই সি এফ আর, এটা একটা কি তৈরি হচ্ছে বক্র ক্ষেত্র। তাহলে যখন জুড়ে দিলাম তাহলে তখন দেখো আর ই সি এফ, আর ই সি এফ নামে, অর্থাৎ আর ই সি এফ নামে কি তৈরি হয়েছে একটা বক্রক্ষেত্র, তাই তো, যার প্রত্যেকটি কোণ কি হয় সমকোণ হয়, তো 90 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি এই কোণটা কত, তার মানে বলতে পারি এই যে কোণটা অর্থাৎ ইসিএফ 90 ডিগ্রি। ইসিএফ যদি 90 ডিগ্রি হয় তাহলে এসিবি অর্থাৎ এই কোণটাও কত হবে 90 ডিগ্রি হবে, কারণ এই এসিবি কোণ আর এই ইসিএফ কোণটা হচ্ছে কি সমান। তাহলে উত্তর কত হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 7 নম্বর আনসার কি দাঁড়ালো ডি অর্থাৎ 90 ডিগ্রি। 8 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 147 পাই, ওয়ার ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হবে কত 7 সেন্টিমিটার। কী করছি দেখো, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত হবে 3πr²। এটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার নিরেট অর্ধগোলক সমতলের ক্ষেত্রফল বেরোলো 3πr², আর অলরেডি আমাকে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 147 পাই বলে দিয়েছে, অলরেডি কি বলে দিয়েছে 147 পাই। তাহলে এটাও সমতলের ক্ষেত্রফল আবার এটাও ক্ষেত্রফল, তা দুটো কি হবে ইকুয়াল। তাহলে প্রশ্নানুসারে 3πr² = 147 পাই, তাহলে r² কত হবে 147 পাই বাই 3 পাই। তাহলে পাই পাই কেটে গেল, আর 3 দিয়ে যদি 147কে ভাগ করি তাহলে কত হয় 49 হয়। তাহলে r = কি পেয়ে গেলাম √49, কারণ ব্যাসার্ধের মান কোনো ঋণাত্মক হয় না তাই প্লাস চিহ্ন নিয়েছি। তাহলে r = কত হলো 7, কারণ 49 বর্গমূল 7 হয়। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বেরোলো 7 সেন্টিমিটার। তাহলে আনসার কি হলো আমাদের সি নাম্বারটা।
দুয়ের বলে দেখো, দুয়েরও 8টা কোশ্চেন দিয়েছে করতে, সত্য মিথ্যা। 1 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তো দেখি হচ্ছে কিনা। তো ধরে নিলাম ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকের আয়তন আমরা জানি প্রতিটি ধারের দৈর্ঘ্য তার কিউব ঘন একক, অর্থাৎ এ কিউ ঘন একক। এখন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে যে নতুন ঘনকটা তৈরি হবে তার প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? a/2, কারণ আগে ছিল এ, এখন প্রত্যেক ধারে অর্ধেক করা, তাহলে কত হলো? a/2। তাহলে নতুন ঘনকের আয়তন কত হলো? a/2 তার কিউব। তাহলে a/2 হোল কিউব করলে কত হয়? a3/8, অর্থাৎ আগের যে আয়তন ছিল a কিউব তার কত হচ্ছে 8 ভাগ, তার মানে আগের আয়তনের মানে প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ। তাহলে বিবৃতিটি কি হলো? সত্যি। তাহলে বিবৃতিটি কি হবে? সত্যি হবে। 2 নম্বর, a/2 সমান b/3 সমান c/4 হলে a:b:c = 4:3:2 হবে। তো দেখো এর নিচে কত আছে? 2, b এর নিচে কত? 3, আর c এর কত? 4 আছে, তাহলে আনসার হবে 2:3:4। ঠিক আছে, তাহলে এটা কি হলো? ভুল, বিবৃতিটি মিথ্যা। কারণ এ নিচে যা থাকবে, বি নিচে যা থাকবে, সি নিচে যা থাকবে, তাদের অনুপাত করলে তুমি এ বি সি এর অনুপাতটা পেয়ে যাবে। তো সেটা অনুপাত করলে কি দাঁড়াচ্ছে? 2:3:4, বাট এখানে দেওয়া আছে 4:3 কি 2 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে বিবৃতিটি কি হলো? মিথ্যে। 3 নম্বর, আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100। তো দেখো কিছু না, দ্বিতীয় বছরের মূলধন বলছে কত? দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে PR/100, তাই তো? তো দ্বিতীয় বছরের মূলধন PR/100 দেখাতে বলেছে, হচ্ছে না, দেখতে হবে। কিছু না, তুমি তো সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জানো, তাই তো? তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সুদই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। কি বললাম? প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ হবে কি? দ্বিতীয় বছরের মূলধন। তো প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কি হয়? ফর্মুলা লিখে দাও, p × 1 + r/100 এটা তো সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, তাই না? সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? p × 1 + r/100 কি n, এটাই তো ফর্মুলা। তাহলে এবার তুমি কি করবে? প্রথম বছর বলেছে, কি বলেছে? প্রথম বছর, তার মানে n = কত বসাবে? 1। তো n = 1 বসিয়ে দাও, তাহলে p × 1 + r/100 তাহলে 1 এর তো কোনো ভ্যালু নেই, মানে 1 + r/100 মানে 1 + r/100ই। এবার p দিয়ে গুণ করে দাও, তাহলে p + p/100, তাহলে ওরা কী বলছিল? মূলধনটা PR/100, কিন্তু এখানে কি দেখছি? PR/100 একটা p যোগ আছে। তাহলে প্রথম বছরের যে সমূল চক্রবৃদ্ধি সুদ যেটা বলছি দ্বিতীয় বছরের মূলধন, সেটা তো সমান হলো না। এখানে বলেছে PR/100, বাট ক্যালকুলেশন করে কি দেখছি? p + PR/100, তাহলে কিন্তু বিবৃতিটি কি হলো? মিথ্যে। চারটা দেখো, একটা চিত্র দেওয়া আছে, বলেছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, কোণ AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। তো দেখো আমি একটা লাইন লিখেছি যে অর্ধবৃত্তাংশত কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশত কোণ স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণ মানে কি? AQB এর 90 ডিগ্রি, অর্থাৎ এই চিত্রে যে কোণটা দেওয়া আছে যে AQB, এটা হচ্ছে কি অর্ধবৃত্তাংশ কোণ, এটা অর্থাৎ APB, এখানে APBটা হচ্ছে কি তোমার অর্ধবৃত্তাংশত কোণ, আর AQBটা হচ্ছে কি একটা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রস্থ কোণ। ঠিক আছে, এবার অর্ধবৃত্তাংশ কোণ অপেক্ষা ক্ষুদ্রত যে বৃত্তাংশ কোণটা হয় ওটা বলছে কি হবে? স্থূলকোণ হবে। আর স্থূলকোণ হলে কি হবে? মানটা সবসময় 90 থেকে কী হবে? বড় হবে। কিন্তু ওরা কী বলেছে? কোণটা কী হবে? সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ তো হলো না, স্থূলকোণ, তার বিরুদ্ধে কী হলো? মিথ্যে। পাঁচ নম্বর, ত্রিভুজ ABC এর BC বাহুর ওপর D এমন একটা বিন্দু যে এডি লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ CAD। না, কখনোই সদৃশ হবে না। সদৃশ তখনই হবে যদি ত্রিভুজ ABCটা বলে দিত একটা কি সমকোণী ত্রিভুজ। কী হতো? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যদি বলে দিত AB ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একমাত্র কী হতো?
এবিডি আর সিএডি ত্রিভুজ দুটো কী হতো, সদৃশ হতো। যেহেতু বলে দেয়নি ত্রিভুজ এবিসিটা সমকোণী, তাহলে এটা কিন্তু সত্যি না, তাহলে বিবৃতিটি কী হবে, মিথ্যে। বোঝা গেল? 6 নম্বর, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত টাকা হবে? তো আগে আমি শুভেন্দু আর নৌশাদের যে মূলধন বলেছি, অর্থাৎ 1500 টাকা আর 1000 টাকা, তার অনুপাত বের করি। তো শুভেন্দু ও নৌশাদের মূলধন অনুপাত 1500:1000, তাহলে 15:10, 5 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে, 3 পাচ্ছে 15, 5 দুগুণী 10। এর বলছে মোট ক্ষতি কত, 75 টাকা। তো মোট ক্ষতি যদি 75 টাকা হয়, তার মধ্যে শুভেন্দুর ক্ষতি কত বার করি? তো শুভেন্দুর ক্ষতি কত হবে, 75 ইন্টু 3/3 প্লাস 2, তাহলে কত হলো 75 ইন্টু 3/5, 5 দিয়ে 75 কেটে দাও, তাহলে কত হচ্ছে 5 × 15 75, তাহলে 3 × 15 কত হচ্ছে 45। কিন্তু এখানে কত বলেছিল, ক্ষতি 30 টাকা শুভেন্দুর, তাহলে কিন্তু ক্ষতি তো 30 টাকা হলো না, 45 টাকা বলছে, তাহলে এটাও কিন্তু বিবৃতিটি কী হয়ে গেল, মিথ্যে। 7 নম্বর, এটা চিত্র দেওয়া আছে, বলছে পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর হলে PQ/PS সমান PR/PT হবে? হ্যাঁ, হবে। কারণ যেহেতু বলে দিয়েছে এসটি সমান্তরাল কিউআর, তাহলে ওই চিত্র থেকে বলাই যায় যে PQ/PS সমান PR/PT হবে, অর্থাৎ বিটি সত্যি হবে। কেন হবে? কারণ ওই ত্রিভুজ থেকে তুমি দুটো ত্রিভুজ নিয়ে নাও, ওই ত্রিভুজের যে চিত্রটা আছে, যেহেতু এসটির সাথে কিউআরটা সমান্তরাল বলছে, তাহলে ওখানে তুমি দুটো ত্রিভুজ নাও, একটা হচ্ছে PQR, একটা বড় ত্রিভুজ নাও, আর এখানে একটা ছোটো ত্রিভুজ নাও, অর্থাৎ PST। তাহলে অবশ্যই প্রমাণ করা যাবে এই ত্রিভুজটা হচ্ছে কি সদৃশ। আর এই ত্রিভুজটা যদি সদৃশ হয়, তাহলে ওখান থেকে সহজে প্রমাণ করা যাবে যে PQ/PS = PR/PT। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ব্যাখ্যা। 8 নম্বর, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার √3 গুণ। ঠিক আছে, তো দেখে নিই কী হচ্ছে। ধরি শঙ্কুর ভূব্যাসার্ধ আর, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। ওরা বলে দিয়েছে কি, যে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ l = 2h। এবার আমরা একটা সম্পর্ক জানি l আর h এর মধ্যে, কি সম্পর্ক, l² = r² প্লাস হচ্ছে h², সেই সম্পর্কটা লিখে নিলাম। এবার l এর জায়গায় 2h বসিয়ে দাও, তো 2h এর হোল স্কোয়ার = r² প্লাস h², 2h এর হোল স্কোয়ার মানে কি 4h² = r² প্লাস h², তাহলে r² পেয়ে গেলে 4h² - h², তাহলে r² পেয়ে গেলে 3h², তাহলে r কত হবে, √3h², তাহলে r কত হচ্ছে h × √3, তাহলে ব্যাস আরটা তো ব্যাসার্ধ বলেছি আর এইচটা উচ্চতা বলেছি, তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে, ব্যাসার্ধ = উচ্চতা × √3, তাহলে কী পেলাম, এটা তো পেয়ে গেলাম, যেটা বলে দিয়েছিলাম, এই যেটা বলেছিল যে পেয়ে গেলাম এটা, তাহলে বিবৃতি কী হয়ে গেল, সত্যি। 3-1, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানের সমান হলে ওর ব্যাসার্ধ কত হবে? তাহলে এই হচ্ছে একটা চোঙ, দেখো এই একটা আমি চোঙ এঁকে নিয়েছি, এই একটা হচ্ছে চোঙ, এটা হচ্ছে চোঙের উচ্চতা, এইচ বলেছি ওটাকে, এটা চোঙের, এটা কি ব্যাসার্ধ। তাহলে এই পার্টটাকে বলছি আমরা বক্রতলের ক্ষেত্রফল, যার ফর্মুলা হচ্ছে 2πr/h বর্গ একক। এরা আমাকে বলেছে যে এর বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে ওর আয়তন সমান, আর এর আয়তনের ফর্মুলা কি আমরা জানি, πr²h। এই দুটোকে কী করতে হবে বলেছে, সমান যদি হয় তাহলে সেখান থেকে আর এর মান কত হবে বার করো। ঠিক আছে, চলো দেখে নিই কী করে করতে হয়। ধরে নিলাম যে লম্ববৃত্তাকার চোঙের ভূমিব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, তার লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে, πr² ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2πr/h বর্গ একক। এটা ফর্মুলা একটু আগে বলে দিলাম। এবার কি বলেছে, এই πr² আর 2πr/hটা হচ্ছে সাংখ্যমানের সমান, মানে শর্তানুসারে এর কি ইকুয়াল। তাহলে এবার দেখো h কেটে গেল, পাই কেটে গেল, একটা আরের সাথে একটা আর কেটে গেল, তাহলে r কত পেলে 2, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হলো 2 একক। ঠিক আছে, 3-2, দেখাও যে মিশ্র দ্বিঘাত কর্ণী 7 - √2 এর অনুবন্ধী কর্ণী হচ্ছে 7 + √2। তো 7 - √2কে 7 + √2 এর অনুবন্ধী করণী করার একমাত্র উপায় হচ্ছে দেখতে হবে যে ওদের যোগফলটা মূল সংখ্যা হচ্ছে কিনা আর ওদের গুণফলটা মূল সংখ্যা হচ্ছে কিনা। অর্থাৎ 7 - √2
আর 7+√2 একবার যোগফল করব, দেখব সেটা মূল সংখ্যা হচ্ছে কি না। আর 7 - √2 আর 7+2 একবার কি করব, গুণ করব, গুণ করে দেখব সেটা মূল সংখ্যা হচ্ছে কি না। ঠিক আছে, চলো দেখিনি কি হচ্ছে। দেখো যদি 7 - √2 আর 7+2 যোগ করে দিই তাহলে কি পাচ্ছি, 7 - √2 প্লাস 7+2, প্লাসে -√2 কেটে গেল, তাহলে 7 7 কত 14, একটা মূল সংখ্যা। তাহলে বলতে পারবো 7 - √2 অনুবন্ধীকরণ হচ্ছে 7+2। আবার একইভাবে যদি 7 - √2 × 7+2 করি তাহলে একটা ফর্মুলা পড়ে গেল a² - b², তার মানে 7² 49 আর √2² হচ্ছে 2, 49 - 2 = 47, এটা একটা মূল সংখ্যা। তাহলে দেখো যোগ করে দেখছি একটা মূল সংখ্যা আসছে, গুণ করে একটা মূল সংখ্যা পাচ্ছি। তার মানে এখান থেকে বলতেই পারবো যে 7 - √2 এর অনুবন্ধীকরণ হচ্ছে 7+√2। আমরা এই যে এখনই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম a + b - b, তোমরা যারা ফর্মুলাগুলো ভুলে গেছো তারা অবশ্যই আমার আই বাটনে দেখো লিঙ্ক দিচ্ছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে সূত্রটা দেখে নাও। না তো আমার ভিডিওতে যাবে, প্লে লিস্টে গিয়ে লিখবে সেকেন্ডে বীজগণিতের সূত্র, তাহলে দেখবে বীজের সূত্রগুলো পেয়ে যাবে, ওখান থেকে একবার দেখে নিও। ঠিক আছে, দেখো 3 নম্বর, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। তাহলে এই হচ্ছে তোমার একটা শঙ্কু, আমি এঁকে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, আর এটাকে বলছি শঙ্কুর উচ্চতা এল, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে এল। ঠিক আছে, দেখে নাও কী করে করেছি। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ আর একক, একক তো বলার দরকার নেই, অলরেডি সেমি বলে দিয়েছে, তাহলে বলবে আর সেমি, এবং উচ্চতা হচ্ছে এইচ সেমি। এবার ওরা বলে দিয়েছিল উচ্চতা 12 সেমি, যে দেখো তাহলে এইচ = 12 সেমি। আর বলেছিল যে শঙ্কুর আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কী বলো তো, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r² h ঘন সেমি। তা এর মানটা তোমাকে বলে দিয়েছে কত, 100 পাই। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে হচ্ছে এই দুটো সমান, তাহলে সেখান থেকে পাই পাই কেটে গেল, তাহলে তুমি কী পেলে 1/3 r² × h এর মান তো জানো 12, এই জন্য 12 পুট করে দিলাম = 100। তাহলে পেলে কি 4r² = 100, r² হচ্ছে 100/4 = 25, তাহলে r পেলে 5। ঋণাত্মক মান অগ্রাহ্য, কারণ ব্যাসার্ধের মান কখনো ঋণাত্মক হয় না। তাই শঙ্কুটির ব্যাসার্ধ কত পেলে, 5 সেন্টিমিটার। ঠিক আছে, 3-4, x ভ্যারিজাস yz এবং y ভ্যারিজাস zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। তো x ভ্যারিজাস yz এবং বলেছে y ভ্যারিজাস zx, যেহেতু x ভ্যারিজাস yz, তো এই ভ্যারিজাস চিহ্নটা উঠে গেলে একটা কনস্ট্যান্টে গুণ করতে হয়, তাহলে লিখলাম x = k1 yz, এই যে একটা কনস্ট্যান্ট k1 গুণ করেছি। একইভাবে y ভ্যারিজাস zx, তাহলে এই ভ্যারিজাসটা তুলতে গেলেও একটা কি কনস্ট্যান্ট গুণ করতে হবে, তাহলে y = কি লিখতে হবে, k2 zx, যেখানে k1 k2টা কি অবশ্যই লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক, বা শুধু লিখতে পারো ভেদ ধ্রুবক। এবার আমি কী করবো বলো তো, এই যে x = k1 yz আর y = k2 z পেলাম, এদের কী করবো, গুণ করে দেবো, মানে xy করে দেবো। তাহলে xy = কী হবে, x এর মান k1 yz × y এর মান। তাহলে দেখো কি পেলে, যখন মান পুট করে দেখো x y কেটে গেল, তাহলে এদিকে উপর থাকলো 1, এদিকে উপর থাকলো k1 k2 z², তাহলে তুমি z² পেয়ে গেলে, z² পেলে 1/k1 k2, তাহলে z কত পাবে, 1/√k1 k2। যেহেতু k1 k2টা হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে তাদের গুণফলটাও ভেদ ধ্রুবক হবে, এবং তাদের √ওভার করি সেটাও ভেদ ধ্রুবক হবে। যদি 1/, করি তাও কি হবে, একটা অশূন্য ভেদ ধ্রুবকই হবে। তাহলে এটা কি বলছে, এটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে z কি পেয়ে গেলাম, একটা অশূন্য ভেদ ধ্রুবক পেয়ে গেলাম। তা কি লিখতে হবে, প্রমাণিত। 5 দেখো, 3 বন্ধু a b এবং c একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবেন, এবং কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখি কী করে করতে হবে। দেখো কোনো এক মাসে মোট আয় বলে দিয়েছিল 29,260 টাকা। এবার মোট আয়ের আমি 2/5 অংশ বার করে নিই। তো মোট আয়ের 2/5 অংশ মানে কি 29,260 × 2/5, 5 দিয়ে যদি 29,260 কেটে দাও তাহলে কত হবে, 5,852। তাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 11,704 টাকা। এবার বলেছিল এই যে 11,704 টাকাটা পেলাম, ওরা বলেছিল ওই টাকাটা 3 বন্ধু ABC কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তো ভাগ করে নিই। তাহলে এ কত পাবে, তার মধ্যে 11,704 × 3/5
3 + 2 + 2 অর্থাৎ এদের যোগফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হলো 11704 × 3/3 + 2 + 2 মানে 7। তো 7 দিয়ে যদি এটাকে কেটে দাও কত হচ্ছে 1672। 1672কে 3 দিয়ে গুণ করলে কত হবে তোমার 5016 টাকা। তাহলে কত হলো 5016 টাকা। তাহলে বি কত পাবে বার করি। বি তাহলে পাবে 11704 × কত 2/7, কারণ অনুপাতটা কি ছিল 3:2:2। তাহলে কত হলো এই যে 2 আর এদের যোগফল যদি করে দিই তাহলে কত হবে 7। তাহলে 11704 × 2/7, আবার 7 দিয়ে কাটলে হবে 1672। 1672কে 2 গুণ করবে 3344, তাই তো। তাহলে এ পেয়েছিল কত 5016 টাকা, আর বি পেলো কত 3344 টাকা। তাহলে এ বেশি পেয়েছে না বি বেশি পেয়েছে? এ বেশি পেয়েছে, বি কম পেয়েছে। তাহলে এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি? 5016 থেকে 3344 টাকা বাদ দিয়ে দাও। তা বাদ দিয়ে কত হচ্ছে 1672 টাকা। তো এটা হচ্ছে তোমাদের নির্ণয় অ্যান্সার। 6 নম্বর, একটি লম্বায়িতাকার চোঙ আর লম্বায়িতাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4, তাদের আয়তন অনুপাত হচ্ছে 9:8। তাহলে চোঙ আর শঙ্কুর উচ্চতা অনুপাত বার করতে হবে। অর্থাৎ তোমাকে ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, তাদের আয়তন অনুপাত বলে দিয়েছে, আর তোমাদের উচ্চতা অনুপাতটা বার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে কী করে করতে হবে দেখে নাও। ধরি লম্বায়িতাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং আয়তন হচ্ছে v1 একক হলো। আর একইভাবে আবার ধরি লম্বায়িতাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক এবং আয়তন হচ্ছে v2 একক। অর্থাৎ চোঙের ব্যাসার্ধ উচ্চতা আয়তনকে আমি ধরে নিলাম r, উচ্চতা h, আয়তন v1। একইভাবে শঙ্কুরও ধরে নিলাম ব্যাসার্ধকে R, উচ্চতাকে H এবং আয়তনকে v2। এবার দেখো ওরা বলে দিয়েছিল, কি বলে দিয়েছিল? চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 3/4। তার মানে কি বলে দিয়েছিল ওটা প্রদত্ততে r/r = 3/4। আর বলে দিয়েছিল ওদের আয়তন অনুপাত হচ্ছে 9/8। তাহলে v1/v2 = কি বলে দিয়েছে 9/8। তাহলে আমাকে দুটো জিনিস বলে দিল, একটা যে r/r অর্থাৎ ব্যাসার্ধ অনুপাত 3/4, আরটা কি বলেছিল আয়তন অনুপাত অর্থাৎ v1/v2 হচ্ছে 9/8। তাহলে এবার আমাকে বার করতে বলেছে তাদের উচ্চতা বের করো, অর্থাৎ আমাকে বার করতে বলেছে h/h এর মান, তাই তো। তাহলে কি করবো দেখো, তাহলে আমি v1/v2 লিখে নিলাম। যে v1/v2 মানে কি লিখতে পারি? v1 মানে হচ্ছে কার আয়তন? চোঙের আয়তন। তো চোঙের আয়তন কি আমরা জানি πr²h। আর v2 মানে কি বলেছিলাম? শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 πr²h। তাহলে পাই কেটে গেল, তাই তো। আর তাহলে পড়ে থাকলো কি 3, নিচে পড়ে থাকলো 3 ইন্টু r² মানে r/r হোল স্কোয়ার ইন্টু h বাই H। এবার তুমি তো v1/v2 মান তো জানো, এই যে 9/8। তো v1/v2 মান বসালাম 9/8 = 3 ইন্টু r/r মান কত বলেছিল 3/4। তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু h/h থেকে গেল। তারপর তাহলে এবার দেখো 9 কেটে গেল, 8 দুগুনি 16। তাহলে তুমি কি পেলে 1 = 3/2 ইন্টু h/h এটা পেলে। তাহলে এখান থেকে তুমি h/h কত পেয়ে গেলে 2/3, কারণ এই জিনিসটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই তো। ভাগ হলে কি h/h কত পেলে 2/3। তাহলে h/h অর্থাৎ উচ্চতা অনুপাত কত পেলে? তো উচ্চতা পেয়ে গেল হচ্ছে 2:3। তাহলে এটা হচ্ছে তোমাদের অনুপাত, যে উচ্চতা অনুপাত h/h = তুমি পেয়ে গেলে 2:3। 7 নম্বর, যদি y ভ্যারিয়েন্স x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়, তাহলে x এর বৃদ্ধি কি অনুপাত হবে তা নির্ণয় করি। চলো দেখি কি করে করতে হবে অঙ্কটা। দেখো y ভ্যারিয়েন্স x³, তাহলে y = কি লিখতে পারি kx³। k হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এরা বলেছিল y এর বৃদ্ধি হচ্ছে 8:27। তার মানে কি ধরলাম যে পূর্বে হচ্ছে y = 8-এ, তাহলে পরে হবে y = 27-এ। কেন এটা গুণ করলাম? কারণ y এর বৃদ্ধি যেহেতু বলেছিল 8:27, তাহলে আমাকে কিছু একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে নিতে হবে। সেই আনুপাতিক ধ্রুবকটা হচ্ছে a not equal to 0। তো ধরে নিলাম যে পূর্বে y = 8-এ ছিল আর পরে y = 27-এ। তাহলে যখন y = 8-এ
তখন ওয়াই ইকুয়াল টু কে এক্স কিউতে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি দেখো তো 8 ইকুয়াল টু কে এক্স কিউ, তাহলে এক্স কিউ ইকুয়াল টু পাচ্ছি 8 বাই কে, তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু আমরা কী পেয়ে গেলাম বলো তো কে টু দি পাওয়ার 1/3। আবার যখন ওয়াই ইকুয়াল টু 27-এ তখন আবার যে ওয়াই ইকুয়াল টু যে সমীকরণটা ছিল কে এক্স কিউ ওখানে আবার মানটা পুট করলাম, তাহলে কী পেলে 27 ইকুয়াল টু কে এক্স কিউ, তাহলে আবার এক্স ইকুয়াল টু পেয়ে গেলে 27 বাই কে, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 3 ইন্টু এ বাই কে টু দি পাওয়ার 1/3। তাহলে একবার এক্স ইকুয়াল টু পেলে এটা আর একবার এক্স ইকুয়াল টু পেলে হচ্ছে এটা, তাহলে বলছে এক্সের বীজনুপাত কী হবে, তাহলে আগেরটাকে পরেরটাতে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলাম 2 ইন্টু এ বাই কে টু দি পাওয়ার 1/3 বাই 3 ইন্টু এ বাই কে টু দি পাওয়ার 1/3, এই পার্টটা কেটে গেল, তারপর তাহলে 2/3, তাহলে এক্সের বীজনুপাত কী হলো 2:3। এটা হচ্ছে তোমাদের নির্ণয় আনসার। 4 নম্বর দেখো আমাকে একটা উপপাদ্য দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, কোণগুলি পরস্পর হচ্ছে সম্পূরক। তোমাদের বইয়ের একটা উপাদ্য, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা উপাদ্য, খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো আমি আর করে দিইনি, আমি জাস্ট বই থেকে পেজটা তুলে দিয়েছি, তোমরা জাস্ট একটু যেমনভাবে লেখা আছে সেভাবে লিখে নিও। প্রথমে ছবিটা আঁকবে অবশ্যই রুল দিয়ে, প্রদত্ত লিখবে, প্রমাণ করতে হবে অবশ্যই লিখবে, কারণ এই জায়গাটা যদি ভুল লেখো তাহলে পুরো পদ্যটা কেটে দেবে। তো অবশ্যই তোমরা এই জিনিসটা ঠিক লিখবে, প্রমাণ করা জিনিসটা সবসময় ঠিকঠাক লিখবে। তোর অঙ্কন লিখবে, তারপর প্রমাণ লিখে এই শুরু করে এতটা লিখে দিয়ে লাস্টে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে, তোমরা জাস্ট করে নিও এটা। 2 নম্বরে দেখো, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান উৎপন্ন করে। এটাও একটা উপাদ্য, তোমাদের বইয়ের একটা ইম্পর্টেন্ট উপাদ্য, ঠিক আছে, মাধ্যমিকে পড়েছে এটাও, এবং এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট একটা উপাদ্য। তো জাস্ট আমি এটাও বই থেকে তুলে দিয়েছি, তোমরা জাস্ট একটু লিখে নিয়ে প্রথমে প্রদত্ত লিখবে, প্রমাণ করতে হবে লিখবে, ছবিটা সবার সামনে আঁকবে, তার প্রমাণ লিখে এই থেকে শুরু করে এতটা লিখে দিয়ে লাস্টে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। দেখো 5-1, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করি। এটা কি 5 মার্ক করে আছে, দুটো কোশ্চেন দেওয়া আছে 10 মার্ক। তাহলে যেটা দেওয়া আছে লিখে দেওয়া আছে, দেখো আসল পি ইকুয়াল টু 600 টাকা, বার্ষিক সুদের আর ইকুয়াল টু দেওয়া আছে 4%, আর সুদ আই ইকুয়াল টু বলছে 168 টাকা। তাহলে আমাকে বার করতে হবে কি সময়টি, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি টি ইকুয়াল টু আমরা কি জানি 100 ইন্টু আই বাই পি আর, আমরা টি এর ফর্মুলা কি জানি 100 ইন্টু আই বাই হচ্ছে পি আর, মান পুট করে দাও। তাহলে 100 ইন্টু 168 বাই 600 ইন্টু 4, যদি তোমরা ক্যালকুলেশন করো কাটাকুটি করো তাহলে কত হবে 7, তার নির্ণয় সময় কত হলো 7 বছর। আসলে কাটাকুটি করতে তোমরা অবশ্যই পারবে, এই দুটো করে শূন্য কেটে দেবে, তারপরে 4 দিয়ে কাটবে, 4 4 16, 4 2 8, আর 6 দিয়ে 6 7 42, ঠিক আছে। দেখো আজকের শেষ অঙ্ক। তো যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, এবং বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 3528 টাকা হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও পি ইকুয়াল টু এক্স টাকা, কারণ ওই কত টাকা বলেছে আমাকে টাকাটাই বার করতে হবে। তো ধরি পি ইকুয়াল টু এক্স টাকা, আর ইকুয়াল টু বলে দিচ্ছে 5%, আর এন ইকুয়াল টু কত বলেছে 2 বছর, সুদে আসলে এত টাকা হবে। সুদে আসলে মানে হচ্ছে কি বলতো সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ মানে অ্যাকচুয়ালি কি সুদে আসলে, তার মানটা বলেছে 3528 টাকা। এবার আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, আর তার মান বলে দিয়েছে 3528 টাকা। তার মানে এটার সাথে এটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেখান থেকে যে পি এর মানটা বেরাবে সেটা হবে তোমার আনসার। শর্তানুসারে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলে একই জিনিস, ইজ ইকুয়াল টু 3528। এর মানগুলো পুট করো, পি এর মান এক্স ইন্টু 1 প্লাস আর এর মান 5 বাই 100, এন এর মান 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3528। তাহলে এক্স ইন্টু 1 প্লাস 5 দিয়ে 100 কাটলে 5 কুড়ি 100, তাহলে 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3528। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 1 প্লাস 1 বাই 20 করলে হবে 21 বাই 20 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3528। তো এবার যেহেতু 21 বাই 20 হোল স্কোয়ার আছে এখানে, তাহলে লিখতে পারবে এক্স ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20, যেহেতু 21 বাই 20 হোল স্কোয়ার আছে তাহলে এটাকে ডবল লেখা যায়, ইজ ইকুয়াল টু 3528। তাহলে এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলে 3528। এবার 20 গুলো নিচে ছিল তাহলে ওদের গুণ করলে উপরে চলে যাবে, বা 21 গুলো এখানে উপরে ছিল এদিকে আসলে ভাগে চলে আসবে, ঠিক আছে। এবার তোমরা যদি ক্যালকুলেশন করো কাটাকুটি করে দাও
তাহলে কত হবে দেখো, এক্স ইকাল টু 3200। প্রথমে 21 দিয়ে ডিরেক্ট এটাকে কাটবে, যেটা হবে সেটা 21 দিয়ে এটাকে ডিরেক্ট কাটবে, তাহলে দেখো ডিরেক্ট আনসার বেরিয়ে যাবে কত, 3200 টাকা। ঠিক আছে, তোমরা ছোটো ছোটো করে কাটবে না, 21 দিয়ে ডিরেক্ট কাটবে 3528কে, যেটা হবে সেটাকে আবার 21 দিয়ে ডিরেক্ট কাটবে, কেটে যাবে দেখবে। ঠিক আছে, অল্প অল্প করে ছোটো ছোটো করে কাটার থেকে একবারে বড় করে ভাগ করবে, একবারে অঙ্কটা বেরিয়ে যাবে। এই হচ্ছে তোমাদের নির্ণয় মূলধন কত, 3200 টাকা। ঠিক আছে, তাহলে আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।